আসুন আপনাদের মধ্যযুগে নিয়ে চলে যাই। একটা যুদ্ধ চলছে ভারতবর্ষের পশ্চিম প্রান্তের পার্বত্য এলাকায়। একদিকে প্রবল পরাক্রান্ত এক রাজার সৈন্যদল, আরেকদিকে একজন উদীয়মান রাজার সৈন্যদল। দুটো দলে এই যে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধের ফল কি হলো? উদীয়মান রাজার যে সেনাপতি তিনি জিতলেন, দুর্গ জয় করলেন। আর তৎকালীন যে রীতি সে অনুসারে সেই দুর্গে যা কিছু সুন্দর, যা কিছু ভালো ছিল, ধন রত্ন সবকিছু লুণ্ঠিত হয়ে গেল, হয়ে রাজার কাছে চলে গেল, উদীয়মান রাজার কাছে। কিন্তু আরেকটি খারাপ জিনিস তখন হতো, সেটি কি না, সুন্দরী রমণী যারা ছিলেন ওই যুদ্ধে, তাদেরও যুদ্ধের সম্পত্তি হিসেবেই গণ্য করা হতো। তো সেই সেনাপতি তৎকালীন যা রীতি সে অনুসারে ধন সম্পদ সব কিছু এবং সেই যে সুন্দরী মহিলাদের তাদেরও নিয়ে চলে গেলেন তার রাজার কাছে। আর রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ আপনার জন্য আজ একটা সুন্দর উপহার এনেছি। মহারাজ আগেই শুনে গেছেন যুদ্ধে জয়ের সংবাদ, আনন্দের খবর, চারিদিকে উচ্ছ্বাস, মহারাজের জয়ধ্বনি, ঘরে ঘরে প্রদীপ জ্বলে গেছে, আর সৈন্যদল এসছে, পতাকা উড়িয়ে আসছে। সেই সময় সেনাপতি এসে যখন বললেন, মহারাজ আপনার জন্য উপঢৌকন এনেছি, একটা ভেট এনেছি, খুবই সুন্দর। তা মহারাজ বললেন, ঠিক আছে নিয়ে এসো। তো তখন সেই সেনাপতি অতি সুন্দরী একজন যুবতীকে মহারাজের সামনে হাজির করলেন। মহারাজ, এই আপনার উপঢৌকন, আপনি একে গ্রহণ করুন। তো রাজা সেই যুবতী নারীর দিকে তাকালেন, তিনি সেনাপতিকে আর কিছু বললেন না। তাকিয়ে তিনি হঠাৎ হাত জোর করলেন, হাত জোর করে তার পায়ের কাছে বসে পড়লেন। বসে পড়ে বললেন যে, মা তুমি অত্যন্ত সুন্দরী, মানে স্বর্গের অপ্সরা। আমার নিজের মা যদি এরকম হতো তাহলে আমাকে দেখতে অনেক বেশি সুন্দর হতো। তুমি আমাকে ক্ষমা করো মা, আমার যে সেনাপতি সে যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি তুমি পাবে, সে পাবে, কিন্তু তোমাকে আমি সসম্মানে তোমার যে আত্মীয় স্বজন তাদের কাছে আমি পৌঁছে দেব। সেনাপতির কৃতকর্মের জন্য আমাকে ক্ষমা করো বলে সেই রাজা তিনি পালকি করে সেই সুন্দরী রমণীকে সসম্মানে তাদের আত্মীয় স্বজনের কাছে ফেরত পাঠালেন। আপনার জানতে ইচ্ছা হচ্ছে না এই রাজা কে? তৎকালীন সমস্ত রীতিনীতি উপেক্ষা করে যিনি এরকম একটা সাহসী কাজ করলেন, হ্যাঁ, সারা মধ্যযুগে বিভিন্ন হিন্দু মুসলিম নবাব বাদশাহ সবার মধ্যে এক অনন্যতা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন একজন, তিনি হলেন মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী। এই উদীয়মান রাজা হলেন ছত্রপতি শিবাজী। সমস্ত ভারতবর্ষের ইতিহাসে, বিশেষ করে মধ্যযুগের ইতিহাসে ওই জন্য তিনি অনন্য। কারণ তার কি শক্তি ছিল? সৈন্যবল, যুদ্ধ কৌশল, রণনীতি, সম্পদ সবকিছু হয়তো অন্যদেরও ছিল, কিন্তু যেটা অন্যদের ছিল না সেটা তার ছিল, সেটা হলো চরিত্র বল। আপনারা এই গল্পে শুনলেন যে প্রবল চরিত্র বল ছিল, আদর্শ রাজা বলা হয় ছত্রপতি শিবাজী। নমস্কার, আসুন আজকে আমাদের বিষয় চরিত্র গঠনের উপায়। আমরা একটু চরিত্র শব্দটিকে বিশ্লেষণ করে নেব। আপনারা সবাই জানেন চরিত্রের একটি ইংরেজি খুব সুন্দর প্রতিশব্দ আছে, ক্যারেক্টার। সি ফর কারেজ, এইচ ফর অনেস্টি, এ ফর অ্যাবস্টিনেন্স, আর ফর রেগুলারিটি, এ ফর অ্যালার্টনেস, সি ফর compassion, T for truth, E for enthusiasm, and R for righteousness. অনেক বড় হয়ে গেল যদিও, কিন্তু আজকে আমরা এই যে 1 2 3 4 5 6 7 8 9টি শব্দের নিয়ে গঠিত হয়েছে ক্যারেক্টার, ইংরেজি ক্যারেক্টার শব্দটা। তার কয়েকটি নিয়ে আজকে আমরা, প্রথম কয়েকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এগুলো কি করে বানানো যায়। বাদ বাকিটা পরের দিনের জন্য থাকবে। প্রথম হচ্ছে সি, সি ফর কারেজ। আপনারা জানেন কারেজ হচ্ছে সাহস। তো চরিত্র বল গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সাহস।
এই সাহসের যে উদাহরণ ইতিহাসের পাতায় ছত্রে ছত্রে আছে, আমাদের জীবনেরও প্রতি ক্ষেত্রে এই সাহসের উদাহরণ দিতে হবে। ধরুন একজন একটা ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ দিতে প্রথমে কি দরকার? প্রথমে দরকার সাহস, মানসিক সাহস। আপনাকে ধরেই নিতে হবে যে নানা রকম উল্টোপাল্টা প্রশ্ন আসবে। একটা তো আমাদের সময় খুব ব্যবহার হতো যে তুমি যে বাসে এলে সেই বাসের নাম্বার কত, মনে থাকতো না। ইন্টারভিউ দিতে গেছি তো, টেনশন তো, নার্ভাসনেস, হাতে বগল দেওয়া কাগজপত্র, তখন তো কাগজপত্র থাকতো, সবকিছু এখনো থাকে, সবকিছু ঠিক মতো দেখে নেওয়া, দুর্বক্ষে অপেক্ষা করা, সামনে ডাকছে ইন্টারভিউ, যে নাম ধরে ডাকছে, একজন ডাকছে। তো সেই সময় বাসে, যে বাসে হয়তো আমি গেছি সে বাসের নাম্বারটা আমার ভুলে গেছি। কিন্তু ইন্টারভিউতে সাহস একটা বিশাল জিনিস। যারা ইন্টারভিউ নেন তারা কিন্তু কোনো কিছু দেখেন না, তারা দেখেন যে ক্যান্ডিডেট তার সাহস কতটা। যে সাহস সে বলে দেবে 12C কি 3A কি 12D, যেটা তার মনে হবে সেটাই সে বলে দেবে, ব্যাস দ্যাটস। কিন্তু যে সাহস তখন যদি হারিয়ে ফেলে, সে কি করবে? সে ফাম্বল করবে, মানে সে চিন্তা করতে হবে কোন বাসে এসেছি, তাই তো কি বাসে এসেছি। যেই চিন্তা করতে পারে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি ঠিক আছে নেক্সট কোশ্চেন, তার কিন্তু মাইনাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাইনাস হয়ে গেল। এটা কারণ এই যে প্রম্পট উত্তর দিতে হবে, তার জন্য দরকার সি, মানে কারেজ, সাহস। এই সাহস আমাদের শুধু ইন্টারভিউ না, আমাদের পরীক্ষায়, আমাদের অফিসে, আমাদের ব্যবসায়, প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি মানুষের সঙ্গে যখন আমরা কথা বলবো তখন ওই যে একটা কথা খুব ব্যবহার হয় না, চোখে চোখ রেখে কথা বলা, তার জন্য সাহস দরকার। তো চরিত্র গঠনের উপায়ে প্রথম যে সিটা ক্যারেক্টারে, সেটা হচ্ছে সাহস। চরিত্র গঠন যদি করতে হয় তাহলে আমাদের একদম ছোট্টবেলা থেকে সাহসী হওয়ার শিক্ষা। খুব সুন্দর একটা গল্প আছে স্বামীজির জীবনে, আপনারা সবাই জানেন, যদিও আমি শেয়ার করতে না করার লোভ সামলাতে পারলাম না। যে স্বামীজিকে বাড়ির কাছে একটা গাছ ছিল, চাপা গাছ ছিল, তাতে দোল খেতে যেত বাচ্চারা, স্বামীজিও যেতেন, আর গাছের ঢাল ভেঙে যেত। তো তার সেই মালিক যে ছিল সে বলল, খবরদার, এখানে কিন্তু ব্রহ্মদত্তি আছে, বড় ভূত, মানে ব্রাহ্মণ মরে গিয়ে যে ভূত হয় সে হলো ব্রহ্মদত্ত, আর মুটকে খাবে। ব্যাস, পরের দিন দুপুরবেলা শুনশান, একটা বাচ্চা নেই সেখানে। ভয়, স্বামীজি বলে যাচ্ছে দাঁড়া ব্রহ্মদত্তি দেখতে হবে। স্বামীজিও ছোট ছিলেন, তিনি তখন চলে গেলেন, গিয়ে চাপা গাছে দোল খাচ্ছেন। আর সেই বুড়ো, মানে ওই চাপা গাছের যে মালিক, যে বাড়ির মালিক, সে চুপি চুপি দেখতে এসছে, দেখেন স্বামী দোল খাচ্ছে। এই কি বিলে নাম ছিল স্বামীজি, তুই দোল খাচ্ছিস কেন? এক্ষুনি এসে ঘাড় মুটকে দেবে। স্বামীজি দেখি ব্রহ্মদত্তিটা কত বড়, আর ঘাড় কিভাবে মটকায় আমার দেখতে হবে তো। তার সঙ্গে সঙ্গে সেই বুড়ো তাই স্বামীজিকে কোলে নিয়ে চুমু খেলেন। এর যে সাহস, স্বামীজির চরিত্র তো আমরা জানি, চরিত্রবান পুরুষদের মধ্যে সবচেয়ে আগে নাম করা যায় স্বামীজি। কিন্তু সাহস, কারেজ, এই কারেজটা অতি ছোট বয়স থেকে, অত্যন্ত ছোট তখন থেকে কিন্তু স্বামীজির মধ্যে ছিল। এটা তার পারিবারিক শক্তিতে হোক, তার সংস্কার হোক, এই কারেজ বা সাহসের শুরু কিন্তু একদম প্রথম থেকে হতে হবে। দ্বিতীয় আমরা অনেস্টি, সির পরে আসছে এইচ। এই অনেস্টি দিয়ে আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিচ্ছি। অনেস্টি মানে আমরা সবাই জানি সততা, বিশাল শব্দ, আর আজকের দিনে তো সততা অতি দুর্লভ বস্তু। এটা সবাই মোটামুটি মেনে নিয়েছে, সততা অতি দুর্লভ বস্তু। এখানে আপনাদের একটা ঘটনা শেয়ার করছি, এটা একজনের জীবনে। সে একটি জায়গায় চাকরি পেয়েছে, চাকরি পেয়ে ট্রেনিং পিরিয়ড। তো ট্রেনিং পিরিয়ডে তার ট্রেনিং পিরিয়ড হচ্ছে, ট্রেনিং পিরিয়ডের পর তার পরীক্ষা হবে, প্রবেশন বল। 3 সপ্তাহের ট্রেনিং ছিল, 3 সপ্তাহ ট্রেনিং শেষে তার পরীক্ষা হবে। তো সে পরীক্ষার আগে যারা ট্রেনার ছিলেন বা ইনস্ট্রাক্টর, তাদের মধ্যে একজন ছিলেন, তিনি অত্যন্ত অসৎ ব্যক্তি ছিলেন, সব জায়গায় থাকেন, এবং তিনি বললেন যে প্রত্যেককে মাত্র 2 টাকা, তখন তো একদিনে 40-50 বছর আগেকার কথা বলছি, 40 বছর হবে, প্রায় 40 বছর, 2 টাকার খুব দাম ছিল, অনেক দাম ছিল।
তো বললেন 2 টাকা করে প্রত্যেককে দিতে হবে। কেন 2 টাকা করে দেবো? আমরা পড়াশোনা করেছি, পাশ করবো। সবার মনে প্রশ্ন এলো। বললেন না, তাহলে ঠিক তোমরা পাশ করে যাবে, মানে কোনো আটকাবে না। কারণ যদি আটকায় কি হবে, সঙ্গে সঙ্গে আবার তাকে সেই 3 সপ্তাহ থাকতে হবে, কোনো মানে স্কলারশিপ যেটা সেটা সে পাবে না, তারা নিজের খরচে পড়তে হবে। প্রত্যেকেই ভয় পেয়ে গেল, সত্যি কি করা যাবে, দিয়ে দিই। প্রত্যেকে 2 টাকা দিল। একটি ছেলে ছিল, সে একমাত্র প্রতিবাদ করল। সে বলল যে না, আমি 2 টাকা দেব না। এই তোকে পাশ করিয়ে দেবে না, ফেল করে দেবে, চাকরি হবে না তো, নাহলে আবার পড়ে থাকতে হবে এখানে। আর না, আমি পড়াশোনা যা করেছি, আমি কনফিডেন্ট যে আমি পাশ করব। সবাই কিন্তু দিচ্ছে, তুই কিন্তু একা হয়ে গেলি, একদম আলাদা। কিন্তু সি এর পরে কি বললাম, এইচ, দ্যাট ইজ অনেস্টি। ছেলেটির মধ্যে অনেস্টি বা সততার সংস্কার একদম ছোট্টবেলা থেকে ছিল। সে 2 টাকা দিল না। সবাই বললো যে কিছুতেই তুই পাস করতে পারবি না, কারণ ওই অসৎ যে টিচার ফেল করে দেবে তোকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেলেটি কিন্তু খুব ভালোভাবে পাস করলো। আর পাস করার পর সবাই তাকে, কি রে, কি হলো তোর, তুই তো টাকা দিসনি, আমরা তুই কি গোপনে টাকা দিয়েছিলি নাকি? না, জিজ্ঞেস করতে হবে। হচ্ছে সততা, এইচ ফর অনেস্টি। সততা এর সঙ্গে সাহসটা জড়িয়ে আছে। সাহস করেছিল সে, তাই পড়েছে, আমি পাশ করবই। এই সাহস যদি না থাকে, আর সবার কিন্তু মধ্যে এই সাহসটা কারো কারোর মধ্যে ছিল, কেউ কেউ প্রভাবিত হয়েছিল, হ্যাঁ না দিলে হয়, তবুও শেষ মুহূর্তে তারা দুর্বল হয়ে গেছিল। এই দুর্বলতা কিন্তু চরিত্র গঠনের সবচেয়ে বড় অন্তরায় বা নেগেটিভ পয়েন্ট। দুর্বলতা থাকে চলবে না, দুর্বলতা থাকলে চলবে না। কারেজ অ্যান্ড অনেস্টি, এই অনেস্টি থাকবে। অনেস্টি অনেক কিছুকে মানে সরিয়ে দেয়। চরিত্র যদি ঠিক মতো হয়, তারপর সবকিছু দাঁড়িয়ে থাকে। আমরা জানি একটা খুব ভালো কথা আছে ইংরেজিতে, যে ইফ মানি ইজ লস্ট ইট মে বি রিগেইনড। টাকা পয়সা যদি হারিয়ে যায়, চুরি যায়, ডাকাতি হোক, তুমি সেটাকে আবার আয় করতে পারবে। বাট ইফ ক্যারেক্টার ইজ লস্ট, অল ইজ লস্ট। যদি তোমার চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা রিগেইন করা যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। চরিত্র নষ্টের সঙ্গে সঙ্গে তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা ইংরেজিতে খুব অত্যন্ত প্রচলিত একটি মানে প্রবাদ আর কি। এটি কিন্তু ভীষণ ভাবে সত্য, যে চরিত্র যদি ঠিক থাকে, তাহলে মানুষ উঠে দাঁড়াবে। যত তার ব্যর্থতা আসুক, যত ঝড়ঝাপটা আসুক, সে উঠে দাঁড়িয়ে মানুষের মতো সে দাঁড়াবে। সে সাফল্য অর্জন করবে, দেরি হতে পারে, বাধা আসতে পারে, কিন্তু সাফল্য সে পাবে। দুটো আমি বিষয় নিয়ে আলোচনা করলাম, সি আর এইচ। নেক্সট কি না, এ, সি এইচ এ হচ্ছে অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে কন্ট্রোল, সংযম বা নিয়ন্ত্রণ। মানে চরিত্র গঠন যদি করতে হয়, নিয়ন্ত্রণ আনতেই হবে। স্রোতে ভেসে গেলে চলবে না। সবাই যা করছে আমিও তাই করছি, সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, সবাই সারা রাত মোবাইল করছে আমিও মোবাইল করছি, কি সবাই ফ্যাশন প্যারেডের মতো নিত্য নতুন জামা কাপড় করছে আমিও করছি, তাহলে আমার লক্ষ্যহীন হয়ে যাবো তো। তাহলে জীবনের সাকসেস বা সফলতা কি করে আসবে? আর চরিত্র গঠন তো বড় জিনিস, সেই চরিত্র গঠন তো আমরা হবেই না, কিছুতেই হবে না। কারণ আমার অ্যাবস্টিনেন্স মানে সংযম বা কন্ট্রোল, নিয়ন্ত্রণ, আমার নিজের উপর নিয়ন্ত্রণ নেই, তা আমার কি থাকবে? আমার যদি কারেজও থাকে, অনেস্টিও থাকে, এই দুটো আছে, কিন্তু অ্যাবস্টিনেন্স নেই, সংযম নেই, তাহলে কিন্তু আমি ওই সাফল্যের জায়গায় কিছুতেই পৌঁছতে পারবো না। এবং পৌঁছতে না পারার ভুরি উদাহরণ আছে, যাদের মধ্যে সাহস আছে, সততা আছে, কিন্তু তারা একমাত্র সংযম বা নিয়ন্ত্রণের অভাবে তারা কিন্তু সাফল্য লাভ করতে পারেননি। এটা একেবারে 100% খাঁটি কথা।
এই রেগুলারিটি লাইফ, এটা লাইফস্টাইলের সঙ্গে অবশ্যই সম্পর্কিত থাকে। এই যে রেগুলার জীবনযাপন করা, মানে আমার সকাল থেকে রাত পর্যন্ত যে রেগুলার, মানে শৃঙ্খলিত, মানে শৃঙ্খলাবদ্ধ, অনেক এরমভাবে চেন দিয়ে বাঁধা নয়, নিজের উপর নিজের শৃঙ্খলা। আমার রুটিন থাকবে, আমার গোল থাকবে, আমার সব কিছু টাইম বাউন্ড থাকবে। টাইম একটা বিশাল ব্যাপার, আমরা জানি টাইম একটা বিশাল ব্যাপার। সে টাইমকে আমাকে ঠিক মতোভাবে ইউজ করতে যেতে হবে। যদি আমার চরিত্র গঠনের একটা থাকে, তাহলে আমাকে সব সময় এই আর এর দিকে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ রেগুলারিটি যদি ঠিক থাকে, তাহলে চরিত্র কিন্তু আমার সি আছে, কারেজ আছে, আমার এইচ আছে, অনেস্টি আছে, আমার অ্যাবস্টিনেন্স আছে, সংযম আছে, কিন্তু আমার রেগুলারিটি নেই। আমি যখন খুশি খাচ্ছি, যখন খুশি শুচ্ছি, যখন খুশি ব্যায়াম করছি, যখন খুশি কাজ করতে যাচ্ছি বা ব্যবসায় যাচ্ছি বা পড়তে যাচ্ছি, তাহলেও কিন্তু আমার চরিত্র গঠন হবে না। আমি যে একটা চরিত্র গঠনটা অনেক বড় ব্যাপার, দেখে বলবে লোকে, দেখো এই চরিত্র অসাধারণ। এই যে আমরা হাজার মহাপুরুষদের কথা পড়ি ইতিহাসে বা দেখি, জীবনেও দেখা যায়, এখনো দেখা যায়, এই যে সম্মান, তাকে দেখে যে অপরে যে অনুপ্রেরণা পায়, এটা কিন্তু চরিত্র। সেইটা কিন্তু পাওয়া যাবে না যদি না তার আর মানে রেগুলারিটি থাকে। রেগুলারিটি থাকতেই হবে। জীবনে যারা সফল হয়েছেন বা এখনো যারা সফলতার জন্য লড়াই করছেন, তাদের মধ্যে রেগুলারিটি মাস্ট। তার একটা কি, এই আর একটা আসছে, একটা আমরা চলে গেছি অ্যাবস্টিনেন্স, আর এরপরে আর একটা আসছে, দ্যাট ইজ অ্যালার্টনেস। এই অ্যালার্ট কিসের প্রতি অ্যালার্ট? অ্যালার্ট মানে সতর্কতা। আমরা জীবনে চলার পথে বহু ক্ষেত্রে কিন্তু, যেমন কলার খোসায় পা পিছলে পড়ে যায়। কলার খোসায় কেন পা পিছলে পড়ে যায় মানুষ? কলার খোসাটা দেখতে পায় না। কেউ হয়তো ফেলে গেছে রাস্তার মধ্যে, কিন্তু আমি দেখলাম না, আমি ওপর দিকে তাকিয়ে চলছি, ফট করে পা পিছলে পড়ে গেল। এটা হলো একটা রূপক। আসল কথা কি, জীবনে চলার পথে যে কোনো মুহূর্তে যে কোনো প্রলোভন আসতে পারে। সেই প্রলোভনকে জয় করার জন্য অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব, সেটা যেমন সতর্কতা দিই, কি কাজ করব সতর্কতা, আমার কি লক্ষ্য থাকবে তাতে পৌঁছানোর জন্য আমার সতর্ক থাকতে হবে। এই যে বললাম যে গলা খোসায় পা পিছলে পড়লে কিন্তু পা ভেঙে যাবে। তেমনি চরিত্র গড়া যেমন বড়, খুব কঠিন, কিন্তু সেটাকে ধরে রাখা আরো কঠিন। এই ধরে রাখার জন্য মানে অ্যালার্টনেস দরকার। এই অ্যালার্টনেসটা কিন্তু প্রতি পদে আমাদেরকে, যেমন রাস্তায় চলতে গেলে যেমন খানাখন্দ দেখে আমরা চলি না, গাড়ি দেখে চলি, সবসময় অ্যালার্ট থাকতে হয় আমাদের, যাতে না পড়ে যায়, যাতে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তেমনি চরিত্রকে ঠিক যদি রাখতে হয়, তাহলে অ্যালার্টনেস সব সময়। কারণ চরিত্রকে ঠিক না রাখতে পারা, উদাহরণ ভুরি খুব চরিত্রবান মহান লোক, খুব সৎ লোক, বিশাল লোক, একটা খুব ভালো গল্প আছে, এটা দিয়ে আজকে এটা আমি শেষ করব। সেটা হচ্ছে, কেউ ঘুষের একটা, খুব আমরা তো জানি দুর্নীতি, ঘুষ বিভিন্ন জায়গা আছে, তখন 100 টাকা 1000 টাকা দেওয়া হলো। কেউ তাতে 1000 টাকা না নেব না, আমি সব, তখন তাকে 10,000 টাকা দেওয়া হলো। না এসবে কি করছে, সব আমি এক্ষুনি খবর দিয়ে দেবো পুলিশকে বা অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টকে। আচ্ছা 1 লাখ টাকা, 1 লাখ, তখন একটু নিমরাজি, ঠিক আছে 10 লাখ হয়ে গেল। এই যে অ্যালার্টনেস, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সবার ক্ষেত্রে না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়। অনেক সময় পা পিছলে যায়, কিন্তু সবার ক্ষেত্রে পিছলে যায় না। এই উদাহরণ অনেক আছে, কিন্তু পিছলে যায় এই উদাহরণ অনেক আছে। 1 টাকা যদি ঘুষ নেওয়া অপরাধ হয়, 1 লাখ টাকা ঘুষ নেওয়া যা অপরাধ সেম। এই জন্যে চরিত্র গঠনের জন্য অ্যালার্টনেস একটা বিশাল ব্যাপার আছে। স্বামীজি একটা কোট করে আজকের এই পর্যন্ত আমরা শেষ করব। বাদ বাকিটা নিয়ে আবার নিশ্চয়ই আর পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আমি কোটটা করছি।
স্বামীজি এটা খুব সুন্দর বলেছেন যে টাকায় কিছু হয় না, নামেও নয়, বিদ্যায়ও নয়, ভালোবাসায় সব হয়। আর চরিত্রই বাধা বিঘ্ন রূপ বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়ে দিতে পারে। নমস্কার, ধন্যবাদ।